আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি সেলিনা খাতুন আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ব্লগটার সাথেই আপনারা থাকবেন। আমি ইউটিউবে নতুন, আমার ইউটিউব চ্যানেলের নাম সেলিনার সংসার। আর সেলিনার সংসার বিষয়ক আপনারা সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে পারবেন আমার এই চ্যানেলে। তার আগেই দেখেন আমি কোথায় বসে আছি, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশে আমি বসে আছি। এখানে অনেক ঠান্ডা ঝিরঝিরে বাতাস, আসলে অনেক ভালো লাগে এই পরিবেশে থাকতে, বসে থাকতে খুবই ভালো লাগে। দেখেন, এখন যাই হোক, আমার সাংসারিক বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করব। সালটা ছিল 2008 সাল। 2008 সালে পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার দুইটা ভাসুর আমাকে দেখতে যায়। দেখতে যেয়েই পছন্দ করে ফেলে। পছন্দ করার পরে আমার বাবার বাড়ি থেকে মানুষ আসে আমার স্বামীর বাড়িতে। আমার স্বামীর বাড়িতে যখন মানুষ আসে, আমার বাবা, চাচা, মামা আসে, এদেরকে ভালো মন্দ খাওয়া দাওয়াও দেয়। খাওয়া দাওয়া শেষ করে যখন মানে আমার শ্বশুরবাড়ির লোকজন যখন আমার বাবার কাছে 30,000 টাকা চাই, তাদের টাকার নাকি খুবই প্রয়োজন। 30,000 টাকা যৌতুকের জন্য দাবি করে। আমার বাবা বলে যে আমি যৌতুক দিয়ে মেয়েকে কখনো বিয়ে দিব না, আমার মেয়ে যতই কালো হোক সমস্যা নেই, তবে যৌতুকের টাকা দিয়ে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দিব না। তারপরে আমার বাবা, চাচা, মামা এরা সবাই চলে যাচ্ছিল। চলে যাওয়ার পরে তখন আসরের নামাজ শেষ হয়ে গেছে। তখন বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে যখন রাস্তায় বের হয়েছে, তখন আমাদের মানে আমার শ্বশুরবাড়ির পাশের যে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, সেই ইমাম সাহেব বলল যে এই লোকজন কারা, আঙ্কা মানুষ, এদেরকে আগে কখনো দেখিনি। তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন বলল যে আসলে অমুকের দেখতে এসেছে, আছে পাত্রীপক্ষের লোক। তখন বলল বিয়ে কি হবে? তা বলল যে না, বিয়ে হবে না, এরা পছন্দ করতেছে না। তারপরে সেই মসজিদের ইমাম সাহেব বলল যে এত সুন্দর একটি ছেলে, কেন বিয়ে হবে না? এর মতো ছেলে কি খুঁজে পাওয়া যায়? এত ভদ্র, শান্ত, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, রোজা রাখে, ঠিকমতো কাজকাম করে, কোনো নেশা পান করে বেড়ায় না, বাজে আড্ডা দেয় না। এমন একটা ছেলে পাওয়া তো আসলেই ভাগ্যের ব্যাপার। তা এমন ছেলের সাথে মেয়ে দিবে না কেন? যখন এই কথাটা বলে, আরেকটা কথা বলি, আমাকে দেখতে যেয়ে ধরা বিয়ে হয়েছিল। আমার স্বামী আর স্বামীর 2 ভাই, এরা কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আমাদের বাড়িতে বসে থেকে আমার বাবার বাড়ি থেকে লোক এখানে পাঠানো হয়েছিল। আমার আব্বাও এসেছিল। তা আমার আব্বা ওই যে মসজিদের ইমাম সাহেবের মুখে ওই কথাটা শুনে যে এত ভালো ভদ্র নামাজি একটি ছেলে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আড্ডা দেয় না, এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে না? এটা কি হয়? তা উনার মুখের কথার উপর ভিত্তি করে আমার আব্বা তখন দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে আমার আব্বা বলল যে এই ছেলের সাথেই আমার মেয়েকে আমি বিয়ে দিব। এই ছেলেই পারবে আমার মেয়েকে সুখে রাখতে। তারপরে আমার আব্বা কিন্তু রাজি হয়ে যায়। তারপরে আবার বসে তারপরে কথাবার্তায় আসে যে আমরা নগদ 10,000 টাকা দিব আর 20,000 টাকার গহনা দিব। আমার আব্বা বলেছিল যে আমরা যে 30,000 টাকা দিব, তা আপনারা আমাদের মেয়েকে কয়টা গহনা দিবেন, স্বর্ণের গহনা? তখন আমার শ্বশুর বাড়ির লোকজন বলেছিল যে আমরা আমাদের বাড়ির বউদেরকে এখনও কাউকে কোনো গহনা দিইনি, সুতরাং ছোট বৌমাকেও দিব না। তখন আমার আব্বা বলল যে আমরা 10,000 টাকা দিব আর 20,000 টাকার গহনা দিব মেয়েকে। এতে রাজি হয়ে গেল। আর আল্লাহর অশেষ রহমত, এই জন্য বিয়েটা হয়ে গেল আমাদের। এখান থেকে যখন আমাদের বিয়েটা ফাইনাল হয়ে যায়, তখন আমাদের বাড়িতে মানে ফোন করে বলে দেওয়া হয়, আমার বড় মামিরা আবার আমাদের বাড়িতে থাকতো। বড় মামির কাছে ফোন দিয়ে বলে আমার মামা যে তোমরা বিয়ের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করো, এখানে আমাদের কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেছে। যখন এই কথাটা বলে তারপরেই কিন্তু আমাদের বিয়ের প্রস্তুতি চলে। তখন ওই যে কথাই আছে না, উঠছে মৃতর বিয়ে,
তা আমার অবস্থাও কিন্তু সেটাই হয়েছিল। আর আমি কিন্তু ২০০৮ সালে, তখন আমি ক্লাস 10-এ পড়তাম। মানে এটা ছিল ২৬শে ফেব্রুয়ারি, মানে জানুয়ারি মাসে আমি পরীক্ষায় পাশ করে জানুয়ারি মাসে ক্লাস 10-এ উঠছিলাম। তারপরে আমার বিয়েটা হয় জানুয়ারি মাসের ২৬ তারিখে। আমি ওখানে মানে এভাবেই কিন্তু আমাদের বিয়েটা সেই রাতেই হয়। আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো লোকও যায়, মানে ৭-৮ জন মতো যায়, যেয়ে কিন্তু আমাদের বিয়েটা সম্পন্ন হয় রাতে। সবথেকে হাস্যকর বিষয়টা কি জানেন? যখন আমাকে বিয়ে করতে যায়, তখন বর তো আমাদের বাড়িতেই রয়ে গেছে। আর শ্বশুরবাড়ি থেকে কিছু ছোট ছোট বাচ্চা পোলাপান, ভাই ভাবি, এরকম কিছু লোকজন গেছে। কিন্তু হাস্যকর বিষয়টা হলো, এরা গিয়েছিল বিয়ে করতে বেবি ট্যাক্সি আছে না, চেনেন? বেবি ট্যাক্সিতে বিয়ে করতে গেছিল। সবাই অনেক হাসতেছিল। যাই হোক, আরও একটা দুঃখের বিষয় যে আমি যে মানে বউ সাজে সাজবো, এরকম কোনো সাজগোজ বা এমন কোনো জিনিসপত্র আমাকে দেওয়া হয়েছিল না। আমার বাবা যা পারছিল, শাড়ি, আলতা, ফিতে যা কিছু প্রয়োজন ছিল, আমার বাবার টাকাই কেনা হয়েছিল। আমার শ্বশুরবাড়ির লোকজন একটা টাকাও খরচ করিনি আমার কোনো, মানে এভাবেই আর কি। যাই হোক, আমার বাবা আমার নগদ 2খানা গহনা দিয়ে, মানে চেন দিছিল, একটা গলার চেন আর একটা কানের দুল দিয়ে আমার বিয়েটা হয়েছিল। আর বেবি ট্যাক্সিটা করেই পরের দিন সকালে আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে যখন শ্বশুরবাড়ির গেটের সামনে, মানে বাড়ির সামনে রাস্তার পাশে যখন গাড়িটা দাঁড়ালো, তখন পাশের বাড়ির এক ভাবি এসে বলল কি, আমার মুখটা দেখলো, দেখে বলল, এই বউয়ের থেকে আগের বউটা অনেক সুন্দর ছিল। এই কথাটা বলার সাথে সাথেই আমার মনটা না খারাপ হয়ে গেল। যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে, আমার বাবা বিয়ে দিছে, সেই মানুষটা এর আগেও বিয়ে করছিল, তার বউ আছে। ভাবতেই যেন আমার অনেক খারাপ লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল। কিন্তু বিষয়টা যে আমি কাউকে বলবো বা শেয়ার করব, এই বিষয়টা আমি কাউকে না বলতে পারতেছিলাম না। মনে মনে কষ্ট পাচ্ছিলাম। আর আমাকে তো সকালেই নিয়ে আসা হয়েছিল, দুপুরবেলা যাই হোক খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমার স্বামীকে আর খুঁজে পাচ্ছিলাম না। সে হারাই গেছিল, খুঁজে পাই না। আমি কারো কাছে জিজ্ঞাসাও করতে পারছি না সে মানুষটা কোথায় আসলো, এসে আবার চলে গেল, কোথায় গেল, আমি খুঁজে পাচ্ছিলাম না, বলতেও পারছিলাম না। তারপরে দেখি বিকাল 5টার দিকে সে মানুষটা হাজির, অনেকগুলো ফুল নিয়ে, মানে সে বাসর ঘর সাজাবে বলে ওর বন্ধুদের সাথে গেছিল বাজারে, যশোর মার্কেটে। যে ওখান থেকে কিনে নিয়ে আসলো কিছু ফুল, সেটা দিয়ে আমাদের সুন্দর করে ফুল সাজা, মানে আমাদের বাসর ঘরটা সাজানো হলো। আর এভাবেই কিন্তু সংসার জীবনে আমার পা রাখা, এভাবেই। তা অবহেলা কিনা জানি না, তবে আজও খুব মন খারাপ হয় যে আমার বিয়ে হলো, হঠাৎ বিয়ে হলো, ওর সেমরিতোর বিয়ে হলো, তারপরে কোনো তারপরে বাইকরেও জুটলো না, ইজি বাইকে, মানে ওই যে বেবি ট্যাক্সিতে করে বিয়ে করে নিয়ে আসলো। তারপরে মানে অনেক কষ্ট লাগে বিয়ের দিন, যে আমি যে বধূ সেজে যে আমি সুন্দর মানে শাড়ি গহনা এগুলো যে পরবো, আমার পরছিলাম, কিন্তু আমার বাবা যেটা দিছিল সেটাই, শ্বশুরবাড়ি থেকে কিছু দেওয়া হয়নি। আসলে অনেক কষ্ট হয়েছিল আমার, অনেক কষ্ট, অনেক কষ্ট লাগে। কিন্তু আসলে কষ্ট লাগলেও কিছু করার থাকে না, কারণ যদি না দেয় তাহলে তো আর জোর করে নেওয়া যায় না। আর এভাবেই কিন্তু আমার বিয়ের 2 দিন পরে আমার নানা আসলো আমাকে নিতে, আর আমার সঙ্গে এসেছিল আমার দাদি। আমার দাদি আসার পরে ভালোই কাটতেছিল, নতুন সংসার জীবনে পা রাখলাম। সংসারে মানে পরিবারের সবাই মোটামুটি ভালো ব্যবহার করলো, ভালো মনে হলো যে না ভালো। 3 দিন পরে বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে যখন আমি যাব, সবাই আমাকে যখন সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। ও আরেকটা কথা বলি,
আমাকে যখন মানে যেদিন আমরা ৩ দিনের পরে যখন বাড়িতে চলে যাব আমাদের বাড়িতে, তখন আমার বিয়ের শাড়ি একটা মানে ২ টা প্রিন্টের শাড়ি, তারপরে সায়া, ব্লাউজ, কসমেটিক্স এগুলো তারপরে কিনে দিছিল। এরা কিনে দিছিল, অনেক কিছুই কিনে দিছিল। এবার তারপরে যখন আমরা গুছিয়ে যখন আমরা চলে যাব, তখন দেখলাম যে ৩টা বিশাল বড় 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 মানুষ আর কি, বয়স্ক মানুষ, আমার ননদের হাজবেন্ডরা ৩ জন, তারাও সেজেগুজে গোছাচ্ছে। আমি মনে করলাম এরা হয়তো বাড়িতে চলে যাবে। তারপরে দেখলাম যে এখান থেকে যখন আমরা মানে যশোর ওই যে টার্মিনালে যাব, তা এখান থেকে পুরোটাই ভ্যানে যেতে হবে, পায়ে চালানো ভ্যান। এখন ভ্যান নিয়ে আসছে ২টা, দেখি ওরাও উঠে পড়ছে, মানে আমার যে ৩টা ননদের হাজবেন্ড ওরাও উঠে পড়ছে। তারপরে আমরা টার্মিনালে গেলাম, টার্মিনাল থেকে বাসে টিকিট কেটে আমরা বাসে উঠলাম। আমার বাবার বাড়ি ছিল সাতক্ষীরায়, সাতক্ষীরার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। দেখলাম যে আমার ননদের হাজবেন্ডরাও আমাদের সাথে যাচ্ছে। এটাই নাকি এখানকার মানুষের নিয়ম, যে নতুন ছেলে বিয়ে করছে সে শ্বশুর বাড়িতে যাবে, তার বোন জামাইরা তার সাথে যাবে, যদি না যায় তাহলে সে কার সাথে মিশবে, কার সাথে চলাফেরা করবে, কার সাথে কথা বলবে। এ জায়গার নিয়ম নাকি এটাই। আসলে এই নিয়মটা আমাদের জানা ছিল না, এই নিয়মটা আমি প্রথম শুনলাম। তারপর আমাদের এলাকার লোকজনও না খুবই অবাক হয়ে গেল, আমার সাথে যে ৩ জন ননদের জামাই গেছিল, এটা আসলে আমাদের এখানে নিয়ম নাই তো, এর জন্য আর কি সবাই অনেক অবাক হয়ে গেছিল বিষয়টা দেখে। তারপরে যাই হোক ওখানে বাবার বাড়িতে থাকলাম ৩ দিন। থাকার পরে অনেক সুন্দরভাবে আদর আপ্যায়ন করলো সবার। আমার আব্বা নতুন নতুন পোশাক কিনে দিল। দেওয়ার পরে আবার ওদের সাথেই আবার শ্বশুর বাড়িতে ব্যাক ফিরে আসলাম। ফিরে আসার পরেই সংসার জীবনটা এভাবেই চলতেছে। এর পরের যে সংসার লাইফের যে কথাগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। গল্পটি কেমন লেগেছে, বাস্তব জীবনের কাহিনী, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরপরে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।